বাবু বিশেষ মাংস খেতে খেতে প্রশ্ন করছিলেন কেন করবেন, তা এদের রাতের অন্ধকার দিনের বেলা ওখানে নিয়ে গেলে এলাকার লোক তাকে ছাড়তো, এলাকার লোকের পরিস্থিতি কী হতো, ল অ্যান্ড অর্ডারের অবস্থিতি কী হতো ওখানে। স্বাভাবিকভাবে রাতের অন্ধকারে নিয়ে গেছে এবং এই ক্ষেত্রে যা হয় এইসব অপরাধীরা চেষ্টা করে জীবনের শেষবার যদি একবার পালানো যায়, বাঁচা যায়, সেই জন্য হয়তো যে ঘটনাটা ঘটেছে আসছে, নিশ্চয়ই তার আইনি প্রশাসনিক ব্যাখ্যা যে গোরাদা দিয়েছে। পুলিশ তো একটা ব্যাখ্যা দেবে, তার মানে আপনি গোরাদা দুজনেই এই এনকাউন্টার প্রক্রিয়া অপরাধীদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে পারবে বলে বলছেন। এই ভয় কাদের মধ্যে? যারা এরকম অপরাধী করবে, করার আগে 10 বার ভাববে যে আমি এরকম অপরাধ করেছি, শুধু আমি না, আমি অপরাধ করেছি, আমি তো থাকবো না পৃথিবীতে, আমার সম্পত্তিও থাকবে না। এই যারা এই অপরাধকে বাঁচানো যদি ভাবতে পারছেন, ঘটনাটা ঘটেছে, পুলিশ ধরেছে, তার ব্যবস্থা হয়ে গেছে, সে নেই। কিন্তু এই ঘটনাকে সামনে রেখে যারা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করলো, যারা ওই এলাকায় এটাও একটু আপনাদের ক্লিয়ার করে দিই দীপঙ্কর দা, ল অ্যান্ড অর্ডার নষ্ট করে 20 জনকে গ্রেফতার আমি আসছি 20 জনকে গ্রেফতার করেছে, কিন্তু এখানে 200 জনের নামে 200 জনের উপরে ছিল কারা পিছন থেকে মদত দিল। সেই পার্টিটা যারা এতদিন ঘুমিয়েছিল, 15 বছরের রাস্তায় মিছিল করতে ভয় পেত, মানে কাঠ ভেঙে দেওয়ার কথা বলতো, আজকে হঠাৎ করে বিজেপি ক্ষমতায় এসে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। এরাই এতে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এলাকায় ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করলো। এদেরকেও আমি মনে করি এদেরকেও আইনের শাসনে এনে, এদের আইনের আওতায় এনে, বিচারের আওতায় কঠোর সাজা দেওয়া হবে। সরকারের সম্পত্তি ভেঙেছে, যে আইন বিধানসভায় মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেই আইনের বিধান অনুযায়ী এদেরকে এদের বাড়ির থেকে ড্যামারেজ, বাড়ি ভেঙে প্রয়োজনে তাদের ড্যামারেজ দিতে হবে সরকার। এই বিধানে এবার এর সঙ্গে কোনো রাজনৈতিক দল যুক্ত বা না যুক্ত, আমি নাম বলে দিচ্ছি, কে ছিল, আরে ভূত যিনি ছিলেন সিপিএম এর, তার নাম বলে দিচ্ছি। সেই ব্যক্তি বসে ওখানে ওই ঘটনা ঘটিয়েছে, ফুটেজ আছে, হবে, আসছে, পার পাবে না, গ্রেপ্তার হয়েছে, বাঁচতে পারবে না, গ্রেপ্তার তো হয়েছে, বাঁচতে পারবে না। এই খেলা ঘোলা জলে মাছ ধরার জন্য পার্টি অফিস 15 বছর বন্ধ ছিল, ধূপধুনো দিত না, এখন বেরিয়ে বড় কমরেড হয়ে গেছে। একটা সরকার প্রতিষ্ঠিত 3 মাস হতে পারলো না, গায়ে জ্বালা ধরে গেছে। 15 বছরে অ্যাডজাস্ট করেছিল তো, আর এই সরকারের সাথে অ্যাডজাস্ট করতে পারবে না, বেরিয়ে পড়েছে, মানুষকে বিভ্রান্ত করছে। যারাই করলো তাদের বুথে বসে যে ভোট করলো তারা। আসুন এবার একটু শুনি, আমি সময় দিল না, একটা দিন সময় দিল তো এই ঘটনার পরে তো করতে পারত। এর কাউন্টার গৌরব কিভাবে করবেন সেটা তো বিষয়, তবে মানে সেটা রাজনৈতিক বিষয়। আমার পয়েন্ট তো এনকাউন্টার, আমার পয়েন্ট এই যে মব লিঞ্চিং হয়েছে, তাতে তো আমরা কালকে শুনতে পাচ্ছি সিএম স্যার বললেন যে মব লিঞ্চিংয়ে যাকে মারা হয়েছে সে লোকটাও নিরাপরাধ ছিল। এবার মব লিঞ্চিং সবসময়তেই তীব্রভাবে প্রতিবাদ আমরা করি। যখন শামসেরগঞ্জ হয়েছে, সুতি হয়েছে, যখন আপনার আরও একাধিক জায়গায় হয়েছে, মোথাবাড়ি হয়েছে, আমরা বারবার করে তার তীব্র এবং তার যে ভয়াবহ রূপ সেটা তো আমরা টিভিতে দেখেছি। গাড়ি পুড়ছে, বাস পুড়ছে, বাড়ি পুড়ছে, সম্পত্তি লুটপাট হয়ে যাচ্ছে, দোকান ভাঙচুর হচ্ছে, মাল্টি স্টোরের ভেঙে দিচ্ছে, আমরা দেখি, ক্যামেরা চলছে, আমরা দেখি। এটাকে তীব্রভাবে বন্ধ হওয়া দরকার। কিন্তু এই যে পারসেপশন একটা তৈরি হচ্ছে, আগে যারা ভাঙচুর করতো তারা কারা ছিল? অনুপ্রবেশকারী, বহিরাগত, কিছু মুসলিম। এখন পারসেপশনটা একটু বদল হয়ে বামেরা এই ব্যাপারটা করছে, যেটা দীপঙ্কর দা অভিযোগ করছেন। আমি আসবো গৌরবের কাছে, কিন্তু তার আগে একটু ওই এনকাউন্টার এবং প্রশাসনের জায়গাটা ক্লিয়ার করবার জন্য আপনাদেরকে 2-1টা বক্তব্য শোনাই মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিয়ারে। উনি কিভাবে ধর্ষণের ঘটনাগুলোতে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করেছেন, লিটারেলি কিভাবে নিজের এবং নিজের সরকারের, তৃণমূলের দলের পিঠ বাঁচানোর চেষ্টা করেছেন। আসুন দেখি। যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। একটা ছোট্ট ঘটনা ঘটে গেলেই যেটা আমরা পছন্দ করি না তা সত্ত্বেও হয়ে যায় নিজেদের মধ্যে, সেইটা নিয়ে সারাক্ষণ করে বেড়াচ্ছেন। পুলিশ এখনো জানতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে? লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে
কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। এটা ইউপি নয় যে লাভ জিহাদ নিয়ে আমি প্রোগ্রাম শুরু করব। এটা তার স্বাধীনতা। আমি জানি না এই বক্তব্য মানুষের মনে 2022 সালে কতটা প্রভাব ফেলেছিল, কিন্তু 2026-এর পর এই ভঙ্গুর তৃণমূলের পরিস্থিতি দেখলে আর 2026-এ পরাজয়ের পর এটা এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে না যে ধর্ষকদেরকে তুলনামূলক গত সরকার লঘু করে দেখাচ্ছেন। দেখুন, লাভ অ্যাফেয়ার্স থাক, বিয়ে হয়ে যাক, লাভ তো পরের কথা, বিয়ে হয়ে গেছে, ম্যারাইটাল রিলেশনশিপ রয়েছে, ধর্ষণ করা যায়। ধর্ষক মানে ব্যাপারটাকে যে হালকা করে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার উল্টো দিককার কয়েন। আমি কিন্তু বাম, বিজেপি, অনুপ্রবেশকারী, মুসলিম এসব টানার চেষ্টা করছি না। এখানে প্রশাসকের দৃষ্টিভঙ্গিতে ধর্ষণের ঘটনা ছিল লঘু, অপরাধীরা ছিলেন তুলনামূলক দুষ্টু ছেলে, বাদরামো করে ফেলেছে একটু, সেই ধরনের। এবার সেটা হচ্ছে না। এবার কারা উত্তেজনা ছড়িয়েছে সেটা অন্য, সেটা গৌরবের কাউন্টার পার্ট গৌরব বলবেন। কিন্তু এটা তো বাস্তব। গুড়াব বলুন, কালিয়াগঞ্জ বলুন, মুর্শিদাবাদ বলুন, সমস্ত ক্ষেত্রে, এমনকি সব থেকে আমার মানে চিন্তার মধ্যে সব থেকে বেশি মানে বেদনা সৃষ্টি করে কামদুনির ঘটনা। ভাবতে পাচ্ছেন, অপরাধীরা সরকারের গাফিলতিতে আজকে যাদের মৃত্যুদণ্ডের সাজা হয়েছিল, তারা পায়ের উপর পা তুলে হাতে তামাক দলছেন। হতে পারে এটা? আসুন, আমি গৌরবের কাছে আসব, কিন্তু এই সমাধানের জন্য এনকাউন্টার কি বারবার করে বিকাশবাবুর নাম আসছে, দীপঙ্কর দা বলেছেন, একদম তাই। বিকাশবাবু বলেছেন এটা মধ্যযুগীয় বর্বরতা, মধ্যযুগীয় বর্বরতা এনকাউন্টার আজকে উনি বলেছেন এর ফলে সমাজের একটা খারাপ দিক সামনে চলে আসবে। না, বলছে ওই ভদ্রলোক, বিকাশবাবুর বক্তব্য, আমি কোট আনকোট বিকাশবাবুর যে বক্তব্য শুনেছি অন্য একটি মিডিয়াকে দেওয়া বাইটে উনি বলেছেন। গৌরব কি বলবে আমি শুনবো গৌরবের থেকে, একটা বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকুন। ফিরে আসলাম আলোচনায়। দেখুন, এনকাউন্টার কতটা যৌক্তিক অযৌক্তিক, বর্তমান ব্যবস্থায় এনকাউন্টার না হলে অপরাধীদের মনে ভয় সৃষ্টি করা যাবে না। বিশেষত পরিস্থিতি অনুযায়ী এনকাউন্টারকে সমর্থন করছেন অনেকেই। শুধুমাত্র এই প্যানেলে উপস্থিত থাকা প্রফেসর ডক্টর দীপঙ্কর সরকার নয়, বা একেবারে তথাকথিত বিজেপি করা রাজনৈতিক লোকেরা নয়, অথবা প্রাক্তন পুলিশ কর্তা গোরাচাঁদ চট্টোপাধ্যায়ের মতো আরও যারা পুলিশ কর্তা রয়েছেন, বিভিন্ন স্ট্রেচারালে ছিলেন, তারাও নয়। মানে বিশেষ করে এই মুহূর্তে এনকাউন্টারের মতো ঘটনাকে সাপোর্ট করছেন যে বারুইপুরে যে ভিকটিম, মানে যে মারা গিয়েছে, তার বাবা। আপনাদের নাম মনে থাকবে কামদুনি কাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকা মৌসুমী কয়াল, যে দীর্ঘদিন ধরে দাবি করছে তার মানে অন্যায়ের সাজার। তামান্না খাতুন, কালীগঞ্জের নির্বাচনের পরে বোম ফাটিয়ে যাকে খুন করা হয়েছে, ছোট্ট বাচ্চা মেয়ে, তার মা। সাবিনা ইয়াসমিন, একের পর এক এই যারা সম্প্রতি, এমনকি আরজিকরের ক্ষেত্রে আরজিকরের মৃতার মা, যে অবশ্যই আপনি বলবেন তিনি বিজেপির বিধায়িকা, সেটা অন্য বিষয়, কিন্তু যারা এই ধরনের ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছেন বা আন্দোলনের সঙ্গে ছিলেন, তারা কিন্তু আজ এই এনকাউন্টারকে সমর্থন করছেন। গৌরবের কাছ থেকে জানার আগে এদের প্রত্যেকের বক্তব্য একবার টেলিভিশন স্ক্রিনে আমরা শোনাতে চাই, শুনবো এক এক করে। সরকারের পুরো রাস্তা ভরসা আছে, সিএম কালকে কথা দিয়েছে সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএম পুরো ফুল ভরসা আছে আমাদের। এর বেশি কিছু বলতে পারছি না, আমি পরিস্থিতি অন্যরকমই ছিলাম তখন। এই আসছেন পুলিশের ভূমিকায় যে একদম পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। পুলিশ যেভাবে তদন্ত করছে, 4 জনই তো অ্যারেস্ট হয়ে গেল। খুশি আরো যারা আছে তারা অ্যারেস্ট হবে, দোষীদের শাস্তি হোক, এটুকু আমি চাইছি। দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওর ফুল ভরসা আছে। ওর যে সিএম আছে, যে ঘটনাটা ঘটলো, ধর্ষকের সাজা হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। যখন নিউজটা দেখলাম মন থেকে খুবই শান্তি পেলাম যে বিগত সরকার 15 বছরে ধর্ষকদের পাশে দাঁড়িয়েছে, ধর্ষকদের বেকসুর খালাস করে দিয়েছে। কামদুনির মামলায় আপনারা দেখেছিলেন, দিনের পর দিন একটার পর একটা ঘটনা ঘটেছে যে তার কোনো বিচার হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ নতুন সরকার আসার ফলে এনকাউন্টার করে দেওয়া হলো ধর্ষকের। এটা সবচেয়ে বড় পাওনা যে
এই শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন যে খরচ করে দেওয়া হবে, তা খরচের খাতায় নাম তুলে দিলেন। মেয়েটাকে মেরে দিয়েছিল, তার জন্য সরকার যে এই দ্রুত বিচারটা দিয়েছেন, তার জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার তামান্নার ওটাও বিচার হতো যদি তখন টিএমসি সরকার না থাকতো। এই সরকার থাকলে হয়তো আমার তামান্নার বিচারটাও হতো। তো আমি যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তথ্য প্রমাণ লোপাট করে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছেন বলে তাই আমি আমার মেয়ের বিচার এখনো ঘুরে বেড়াচ্ছি। বর্তমান সরকার এসেছেন, যে আসল অপরাধী মেইন কালপ্রিট তাকে নিয়ে যাওয়া হচ্ছিল পুনর্নির্মাণ করার জন্য ঘটনার, সে পুলিশের রিভলভার নিয়ে পুলিশকে তাক করে মারতে চেয়েছিল, তখন পুলিশ তাকে এনকাউন্টার করেছে। এনকাউন্টার যদিও কাম্য না, কিন্তু এক্ষেত্রে এনকাউন্টার করতে পুলিশ বাধ্য হয়েছে। আশা করি এই ঘটনায় যারা এইসব দুর্নীতিগ্রস্ত কাজগুলো করে, যারা ধর্ষক, তারা একটু হলেও ভয় পাবে। সেই জায়গাটা আসলেন কাদম্বিনীর মা, যে এবার অপরাধীরা ভয় পাবে। গৌরব কি বলবে, গৌরবের কাছে যাব, কারণ প্রত্যেকে যারা ভিকটিম তারা বলছে। খুব অদ্ভুতভাবে একটা বিষয় গৌরবকে আমি জানাতে চাই, গৌরব শুনেওছে হয়তো, সেটা হচ্ছে এই যে প্রভাস মণ্ডল, তার স্ত্রী এবং মা, এরা দুজনেই এই মৃত্যুর ঘটনায় কুণ্ঠিত নয়। তারা বলছেন ঠিক হয়েছে, ভালো হয়েছে। ভাবতে পারছেন এই যে প্রভাস মণ্ডল, সে এতটাই অত্যাচারী এবং তার ফ্যামিলি ভায়োলেন্স তার এরকম ছিল, মা এবং স্ত্রী তারা বলছেন ঠিক হয়েছে। কি বলেছেন তারা, গৌরবের কাছে আসার আগে এবার শুনিয়ে নিন। কি বললো? এসছে বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আর দেখতে চাই না, আমি দেখে আর কি করব, আর আমার যাওয়ার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না, তোমরা থাকো। বলছে ও তো আই কার্ড লাগবে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমাদের দেখতে চাই না, একদম দেখতে চাই না। নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। বিশ্বাস বলতে ও তো নোংরা মতো এমনিই ছিল, তো বিশ্বাস করার কিছু মতন নেই, বুঝেছো? ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। এরকমই আমার বিয়ে পরেও আমি ওর নোংরামো দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। কি চাইছি বলতে যে ওখানে তো বারুইপুরে আমাদের যেতে বলছে, যাবো। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। আচ্ছা, আপনার কয় সন্তান? একটা ছেলে। কি করতেন? কিছু করতো না, বাড়িতে থাকতো। আচ্ছা, দেখুন এই বক্তব্যগুলো দেখানো মানে এটা নয় যে আমরা এনকাউন্টারের আইনি বৈধতার কথা বলছি। আমার আজ যখন গৌরবের কাছে যাব, পরিষ্কার মনে পড়ছে উত্তরপ্রদেশে একটা বিরাট এনকাউন্টার হয়েছিল, যেটা হচ্ছে বিকাশ দুবেকে এনকাউন্টার করা হয়েছিল। কারণ পুলিশকে গুলি চালিয়ে একের পর এক পুলিশকে খুন করেছিল বিকাশ দুবে এবং তার লোকজন। পরবর্তীকালে তার স্ত্রী পুলিশের হয়ে পুলিশের পাশে দাঁড়িয়েছিল, বলেছিল বিকাশ যে কাজটা করেছে আমি তার তীব্রতার বিরোধিতা করি এবং ঘৃণা করি। বিকাশ দুবের ক্ষেত্রে একই ঘটনা ইউপিতে হয়েছিল। আমি গৌরবের কাছে এবার আসি। গৌরব, প্রথম তোমায় উত্তর দিতে হবে এনকাউন্টার নিয়ে, তোমার দলের নেতার বক্তব্য, পরবর্তীকালে দীপঙ্কর দার যে জায়গাটা, যেটা সিপিএম এই পুরো ঘটনাকে